সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত কূটনীতিক হুমায়ুন কবির। কবির ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে সব শর্ত মেনে IMF এর ঋণ নেওয়া হবে না, অর্থ উপদেষ্টা। আর সামরিক অভিযানে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। মানবজমিন মানবিক করিডোর নিয়ে বিতর্ক, প্রক্সি ভোট নিয়ে সন্দেহ দলগুলোর। সমকাল সিদ্ধান্তে স্থির থাকতে পারছে না PSC, 1 মাসের ক্ষতিপূরণ ভাতা চায় পুলিশ। আমার দেশ উপাচার্যের সহায়তায় গুম জঙ্গি নাটকে গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা সহকারীদের সমাহার। আমাদের সময়ে বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকিগুলো কি? রাখাইনে মানবিক করিডোর স্পর্শকাতর, ক্ষুব্ধ বিএনপি। কালবেলা ব্যান্ডুইতো আসছে, চোরাইপথে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে চায় পুলিশ। দেশ রূপান্তর রাখাইন করিডোরে বিপর্যয়ের সংখ্যা, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না। খবরের কাগজ, দেশ ছাড়ছেন মেধাবীরা, এবার আসামি সুবর্ণা, শাওন, অপু, নুসরাত সহ 17 শিল্পী। দিনকাল স্বৈরাচারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে জনরোষের মুখে পড়ে পুলিশ। 4 দেয়ালে বন্দী হাজারো দুর্নীতিবাজ VIP। আলোকিত বাংলাদেশ, ওষুধের দামে চিড়ে চাপটা রোগী, নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। করতোয়া আলু সংরক্ষণ নিয়ে বিপক্ষে বগুড়া ও রংপুরের কৃষক। মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের বা কারোর সাথে আলোচনা হয়নি। শেষ শিরোনাম যেটা বললাম, মানবিক করিডোর, ব্যাপক আলোচনা, বিতর্ক চারদিকে। এই বিতর্ক যখন চলছে তখনই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে এই নিয়ে কোনো আলোচনাই হয়নি। অথচ একদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই জানিয়েছেন যে এটা আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। একজন কূটনীতিক হিসাবে আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে? প্রথমে এইরকম একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এইরকম পরস্পর বিরোধী বক্তব্য এত উঁচু মহল থেকে আসাটা আমার কাছে বাঞ্ছিত মনে হয় না। এটা হলো বাতাবরণ দিয়ে বলছি। এবার যদি আপনি ফ্যাক্টসে আসেন, জাতিসংঘের মহাসচিব মহোদয় যখন এসেছিলেন তখন থেকেই কিন্তু এই বিষয়টা আলোচিত হচ্ছে টেবিলে তখনই, এবং তখনও পত্রপত্রিকায় এসছে যে এটা নিয়ে সক্রিয়ভাবেই জাতিসংঘ তদবির করছে, এবং তারা কেন করছে সেটারও ব্যাখ্যা কিন্তু ছিল যে রাখাইন প্রদেশে যে রোহিঙ্গারা আছে তারা এই যুদ্ধের কারণে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে যাওয়ার কারণে ওখানে একটা দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে, এবং মার্চ-এপ্রিল মাসের দিকে গিয়ে সেটা খুব খারাপ অবস্থায় যেতে পারে বলে জাতিসংঘের একটা রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। সেক্রেটারি জেনারেল সাহেব সেই বক্তব্যের রেফারেন্স ধরেই তিনি বাংলাদেশের কাছে অনুরোধ করেছিলেন যে পত্রপত্রিকার খবর যে এই বাংলাদেশ যদি সহায়তা দেয়, আর জাতিসংঘ রাখাইনে অবস্থিত রোহিঙ্গাদের জন্য মানবিক সাহায্য পাঠাতে চায়। বাংলাদেশ সেটাকে করিডোর বলেন, প্যাসেজ বলেন, অথবা এক ধরনের সহায়তা যদি দেয় তাহলে সেটা সম্ভব হবে। তখন বাংলাদেশ সরকারের কাছ থেকে কিন্তু বলা হয়েছিল যে এই ব্যাপারে বাংলাদেশের কাছে কোনো সিদ্ধান্ত নাই। গত পরশুদিনই পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় বললেন যে একটা নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে। তাহলে আমরা খুব সঙ্গত কারণেই এটা ভাববার কারণ আছে যে যখন একটা নীতিগত সিদ্ধান্ত হয় তখন সংশ্লিষ্ট সকল পক্ষ এবং যিনি সরকার প্রধান থাকবেন এখনকার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা মহোদয়ের সম্মতি নিয়ে, অনুমোদন নিয়েই সে কথাটা বলা হয়েছে। কিন্তু আজকে প্রেস সচিব মহোদয় যে কথা বললেন তাতে একটু মনে হচ্ছে যে একটু ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং তাহলে আসল জায়গাটা কি বা আসল অবস্থাটা কি? আপনি বলছেন আলোচনাই হয়নি। হ্যাঁ, এখন আলোচনা শুধু না তো, এটা তো আলোচনার বিষয় না। আলোচনার পরে আপনি এই ধরনের একটা প্রকল্প বা এই ধরনের একটা কাজ যদি আপনাকে করতে হয়, আলোচনার পরে সব পক্ষের মধ্যে এক ধরনের একটা লেখালেখি চুক্তি যেটাকে আমরা বলি সেটাও তো প্রয়োজন হবে। কারণ কি টার্মস অফ রেফারেন্সে হবে, কি মডালিটিজে হবে, সেটা আমরা কিভাবে নিশ্চিত করব যে যাদের উদ্দেশ্যে এটা দেওয়া হচ্ছে তাদের ওখানে পৌঁছচ্ছে,
কোন কোন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট থাকবেন, সেটা জাতিসংঘ হতে পারে, ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্ট বা রেড ক্রস সোসাইটি হতে পারে, অন্য আসিয়ানের আহা সেন্টার হতে পারে। তো এই জিনিসগুলো তো লিখিত থাকতে হবে এবং কত দিনের জন্য সেটা দেয়া হবে, সেই সব জিনিসগুলোই কিন্তু লিখিতভাবে থাকার পরেই এটা চালু যদি সম্ভব হয়। তারপরেও আছে এখানে নানান ধরনের বাজারে গুজব আছে যে এটাকে অন্য কেউ ব্যবহার করতে পারে কিনা, সেটা তো আপনারা কাগজে কলমে টার্মস অফ রেফারেন্সের মধ্যে রেখে আপনাকে সেটা ব্লক করে, যদি বাংলাদেশ রাজি হয় বা জাতিসংঘ যদি সেখানে আসে, মিয়ানমার সরকার এবং রাখাইনের আরাকান আর্মি এই সবগুলোতে আসতে অ্যালাইন্ড হতে হবে। তো এতগুলো কাজ কিন্তু প্রয়োজন, কিন্তু এখানে কথা শুনে যেটা মনে হচ্ছে যে এটা আলাপ আলোচনা বা শুধুমাত্র নীতিগত সিদ্ধান্ত। রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি বলছে এটা একটা স্পর্শকাতর ইস্যু। অবশ্যই স্পষ্টকাতর, এটা জাতীয় স্বার্থের বিষয়। তো আপনি বাংলাদেশের জন্যে আমরা আমাদের গত 53 বছরের কূটনৈতিক অভিজ্ঞতার আলোকে এটা জানি যে আমরা কখনো এই ধরনের প্রক্রিয়ার সাথে যুক্ত হইনি। আর এটা সেন্সিটিভ এই কারণে যে রাষ্ট্রটা মিয়ানমার, কিন্তু যে ওখানে মিয়ানমারের সাথে আমার এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, কারণ মিয়ানমার সরকার তো, মিয়ানমারের রাষ্ট্র যেহেতু, মিয়ানমার সরকারের মধ্যে অন্তত একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের সাথে থাকতে হবে। আরাকান আর্মি স্থানীয়ভাবে এটা দখল অবস্থায় আছে, তার সাথেও আমাকে কাজ করতে হবে। তো কাজেই এই দ্বিস্তর ভিত্তিক কূটনীতি কিন্তু আগে আমরা কখনো করিনি, কাজে সেটা ডেফিনেটলি এটা সেন্সিটিভ। আর এই যেহেতু এটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সব স্টেক হোল্ডাররা যারা আছে, সেটা রাজনীতিক বলেন, আইনবিদরা যারা আছেন, এটা লিগাল ইমপ্লিকেশনও তো আছে, আমাদের বিভিন্ন এজেন্সিজ আছে, বিভিন্ন বাহিনী আছে, সকলের সাথে এটা নিয়ে আলাপ আলোচনা করেই তবে এরকম একটা জায়গায় যাওয়া দরকার বলে আমি মনে করি। তো কাজেই রাজনীতিবিদরা যদি বলেন যে হ্যাঁ আমরা জানি না, আমরা আলোচনা হয়নি, আলোচনা করা না, তো সেটা যদি না হয়ে থাকে আমি মনে করি এখনও সে সুযোগ যে নাই তা না, কারণ নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তারপর বাস্তবায়নের ক্ষেত্রে কি কি কৌশল নেওয়া যায়, কি টার্মস অফ রেফারেন্সে যাওয়া যায়, সেগুলো নিয়ে আলোচনা হয়তো করা যেতে পারে। রাইট। এবার আসি পিএসসিতে হচ্ছেটা কি বুঝতে পারছি, যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে তাদের তো স্বাভাবিক কাজকর্ম হচ্ছে না। এটা খুবই অন্যায় কথা, কারণ পিএসসির দায়িত্ব এটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে, এবং একে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। কারণ এই ছাত্রগত আন্দোলন যেটা হলো, সেটা তো এই মেধার স্বীকৃতি বা মেধা ভিত্তিক একটা ব্যবস্থা তৈরির জন্যই তো আন্দোলনটা হয়েছে। তো কাজে এখানে একেবারেই পিএসসিকে তার কাজ স্বাধীনভাবে করতে দেওয়া উচিত, যে কোনো চাপের বাইরে থেকে। তা যদি না হয় তাহলে আপনি কাজ করবেন কিভাবে? এবং এই যে কোনো ধরনের হস্তক্ষেপ কিন্তু হওয়া উচিত না আমি বলে মনে করি। এটা এক হচ্ছে যে সাংবিধানিক তার প্রতিষ্ঠানের চরিত্রের কারণে, আর আরেকটা হচ্ছে বর্তমান সরকার যে দায়িত্ব নিয়েছে তারাও কিন্তু এই ধরনের একটা উঁচু মানদণ্ড প্রতিষ্ঠা করা দরকার। আমরা রাজনৈতিক সরকার যখন থাকে তখন নানান গল্প শুনি, কিন্তু এখন তো সেটা আসবার কোনো কারণ আছে বলে মনে করি না। প্রকাশ্যে যে সমস্ত চাপ সৃষ্টি করা হচ্ছে, এটা খুবই অনুচিত কাজ বলে আমরা মনে করি। এবং পিএসসি এবং এই তরুণ প্রজন্মকে মেধার ভিত্তিতে যদি তাদেরকে নির্বাচনের সুযোগ দিতে হয়, তাহলে কোনো ধরনের হস্তক্ষেপ থাকা উচিত বলে আমি মনে করি না। অন্তত আমরা যাও পার হয়ে আসছি, আমাদের সময় কিন্তু এইরকম কোনো অভিযোগ আমরা কোনোদিন শুনিও নি, কোনো সুযোগও ছিল বলে আমি মনে করি না। এবং আমরা মনে করি আমার ব্যক্তিগতভাবে একেবারে হস্তক্ষেপ মুক্ত থাকা উচিত। জি, থ্যাংক ইউ। আপনারা জানেন যে আইএমএফের ঋণ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন বলছেন যে সব শর্ত মেনে আইএমএফের লোন নেওয়া হবে না। এখন আইএমএফের লোনের দুইটা দিক আছে, যেটা এখানে আলোচনাও হয়েছে আগে। একটা দিক হচ্ছে যে আপনার আর্থিক সংস্থান, আমার টাকার প্রয়োজন, সেই সেখানে তারা আমাদের সহায়তা দিতে পারে। আর আরও একটা জিনিস কিন্তু আছে যে আইএমএফ আমাদের সাথে যখন কাজ করে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের ভাবমূর্তিগত, আর্থিকভাবে ভাবমূর্তিগত একটা ইতিবাচকতাও কিন্তু আমরা পাই। তো কাজেই এটা বুঝতে পারছি তারা যেসব শর্ত দিচ্ছে, এগুলো অনেকগুলো কঠিন শর্ত সরকারের পক্ষ, সেগুলি পূরণ করাও কঠিন। কিন্তু আমি মনে করি আলাপ আলোচনার মধ্য দিয়ে আইএমএফের সাথে থাকতে পারলে আমাদের জন্যে আমি মনে করি এটা ইতিবাচক হতে পারে। কারণ এখনও তো আমরা খুব স্টেবল জায়গায় আছি বলে মনে করা কারণ নাই।
ফ্লিচ সহ বিভিন্ন রেটিং এজেন্সিরা বাংলাদেশের এটা নামিয়ে দিচ্ছে। গত পরশুদিন ওয়ার্ল্ড ব্যাংক আমাদের গ্রোথ পসিবিলিটিকে 3.3% নিয়ে আসছে। তো কাজেই এখনও আমরা অর্থনৈতিকভাবে যে জায়গায় আছি, IMF আমাদের সাথে সংশ্লিষ্ট থাকলে আলাপ আলোচনার মধ্য দিয়ে যতখানি আমরা আমাদের অবস্থানটাকে গ্রহণযোগ্য জায়গায় নিতে পারি সেই চেষ্টাটা ওদের করে যাওয়া উচিত বলে আমার ব্যক্তিগত ধারণা। প্রসঙ্গ ভারত পাকিস্তান পরিস্থিতি, সর্বশেষ যেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক অভিযানে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, তারা অ্যাকশনে যেতে পারে। আর আপনি জানেন যে সিন্ধুর পানি চুক্তি নিয়ে পাকিস্তান যাচ্ছে আন্তর্জাতিক আদালতে। হ্যাঁ দেখছি, কিন্তু এটা মানে বেশ জটিল অবস্থাই বলতে পারি। যুদ্ধের দামামা পাচ্ছে, কিন্তু সেটা বাস্তব অর্থে কত মানে কতটা হবে কিনা সেটাই বলা মুশকিল। কিন্তু দুই দিক থেকেই প্রস্তুতির ডামাডোল বাজানো হচ্ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা সকলের জন্য, শুধু তাদের ভারত পাকিস্তানের জন্য না, এই অঞ্চলের জন্য একটা আশঙ্কার কারণ কিন্তু তৈরি করবে। ইতিমধ্যেই আপনি জানেন যে এয়ার স্পেস বন্ধ করে দেওয়ার কারণে বিমানের টিকিট বা বিমান ঘুরে যেতে হচ্ছে। সিন্ধু পানি যেটা বললেন, নদীর পানি বন্টন, এটা তো শুধু এটা নয়, পাকিস্তান এবং ভারতের মধ্যে 3টা যুদ্ধের পরেও কিন্তু তারা এই পানি বন্ধ করেনি। কিন্তু এখন যেটা হচ্ছে এটা একটা নতুন দৃষ্টান্ত, এবং এই দৃষ্টান্ত কিন্তু ভারত করেছে। এখন ভারতেরও কিন্তু আপার রাইপেরিয়ান আছে, এবং যারা আমরা লোয়ার রাইপেরিয়ান আছে সকলের জন্য কিন্তু এটা একটা আশঙ্কার কারণ। কারণ এই দৃষ্টান্তটা আমার কাছে খুব মনে হয় না খুব ইতিবাচক হয়েছে বা সিদ্ধান্তটা যুক্তিযুক্ত হয়েছে। কিন্তু এখন এই অবস্থা চলছে, টেনশন চলছে। অনেকেই যারা বন্ধু আছেন, কমন ফ্রেন্ডস, তারা চেষ্টা করছেন দুই দিকে রেস্ট্রেইনড হওয়ার জন্য বলছেন তারা। কিন্তু আমার ধারণা দুই দিকেই রাজনৈতিক বাতাবরণ বোধহয় এই বিষয়টাকে ঘনীভূত করছে। কিন্তু আমরা বাংলাদেশ হিসাবে আশা করি সংঘাতের জায়গায় যাবে না। আমার মনে আছে 2001 সাল যদি মনে করতে পারেন, 1 সালেও কিন্তু এইরকম একটা উত্তেজনা হয়েছিল। অর্থনৈতিক বিবেচনার কারণে কিন্তু ভারত পিছিয়ে আসতে বাধ্য হয়েছিল, পাকিস্তানও পিছিয়ে গিয়েছিল তখন। আমার ধারণা যে কোনো যুদ্ধাবস্থা, সেটা ভারত এবং পাকিস্তান প্লাস আমরা যারা এই অঞ্চলে আছি, সকলের জন্য অর্থনৈতিকভাবে নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। কাজেই আমি এখনও বিশ্বাস করি যে ভারতের প্রধানমন্ত্রী মোদী যে অর্থনৈতিক কর্মসূচি নিয়ে যাচ্ছেন, বৈশ্বিকভাবে এখন ট্যারিফ নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে, সামগ্রিক প্রেক্ষাপটে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক IMF বলছে যে গ্লোবাল গ্রোথ রেট কিন্তু কমে যাবে এখন। তো সেটা হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপট। তার মধ্যে যদি এখানে আবার একটা যুদ্ধাবস্থা তৈরি হয়, তাহলে এটা সকলের জন্যই আমি মনে করি শুধু অমঙ্গল ছাড়া তো আর কিছু আনবার মতো কোনো কারণ দেখছি না। কালবেলা শিরোনাম দেখছিলাম যে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে চায় পুলিশ, এটা কি সম্ভব? সেটা রাজনীতিবিদরা যদি সিদ্ধান্ত নেন এবং যদি এখানে ইনস্টিটিউশনাল মেকানিজম যদি করা যায়, তাহলে সেটা সম্ভব। কারণ এটাই সিভিল সার্ভিস, যেটা পুলিশ সার্ভিস হতো সিভিল সার্ভিসেরই অংশ। সিভিল সার্ভিস রাজনৈতিক প্রভাবমূর্ত থেকে কাজ করবে, তাদের পেশাগত দায়িত্ব তারা পালন করবে, এটাই তো প্রত্যাশিত। কিন্তু বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাগী আমরা দেখি রাজনৈতিক দলগুলো সিভিল সার্ভিস বা পুলিশের কাঁধে চড়ে রাজনীতি করতে চায়। তারা যদি এই অবস্থান থেকে সরে আসেন, তাহলে আমার ধারণা পুলিশ তার দায়িত্ব পালন করতে পারবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর সে সদিচ্ছা আছে কিনা বাংলাদেশ, সেটা তো এখনো স্পষ্ট নয়। কারণ 54 বছরে আমরা কি দেখলাম না, 54 বছর কখনোই আমরা সবসময় এটা দেখেছি, সবসময় দেখেছি। এবং ফলে এখন এমন একটা কুসংস্কৃতি তৈরি হয়েছে যে কোনো না কোনোভাবে এটাকে ব্যবহার করার জন্য, কারো না কারো পক্ষে ব্যবহার করার জন্য একটা প্রবণতা তৈরি হয়েছে। এবং আমি খুব মাঝে মধ্যে আমার কাছে অস্বস্তি লাগে, সিভিল সার্ভেন্ট বা পুলিশ সার্ভিসের মানুষদের মধ্যেও এই ধরনের সার্ভিস বা এই দুর্বলতাটা অনেকের ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। তো কাজে আমি মনে করি অ্যাজ সিভিল সার্ভেন্ট আমার আইনে বা আমার চাকরির শর্তে যা বলা আছে, সেই পেশাগত দক্ষতা এবং মর্যাদা বজায় রেখেই সিভিল সার্ভেন্টের কাজ করা উচিত। সেটা সিভিল সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, সকলে। আমি কি পুলিশের রিক্রুটিং পলিসিটা বদলানোর পক্ষে? এটা তো সিভিল সার্ভিস থেকে আসে,
এখন যেটা আসে তো সিভিল সার্ভিস পরীক্ষা হয়, তার থেকে যারা পছন্দ লিস্ট ধরাই দেওয়া হয় না, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। এটা মেধার ভিত্তিতে যেরকম হওয়া দরকার পেশাগতভাবে তাই হওয়া উচিত বলে আমি মনে করি। এই লিস্ট ধরানো বলেন, এই যে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করা বলেন, সেগুলো করতে গেলে কিন্তু এই আপনার এই ব্যত্যয়গুলো হবে। তখনই পেশাগত সম্ভাবনাকে ছেড়ে দিয়ে অন্য রাস্তা খোঁজে লোকজন, এবং তার মধ্য দিয়ে কিন্তু এই রাজনীতিকরণ হয়। এবং গত কয়েক মাসে তো আমরা দেখলাম পুলিশদের এই দেশে 1919 সালে বোধহয় একবার পাঞ্জাবের চিউচৌরাতে পুলিশ নিহত হয়েছিল 11 জন। গান্ধীর তখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন তিনি। এবারই বোধহয় বাংলাদেশে পুলিশের উপর সবচাইতে বেশি চাপ, এই উপমহাদেশ যদি বলি, দক্ষিণ এশিয়াতে এত বড় চাপ কিন্তু আর কখনো হয়নি। তো এটা একটা লেসন, কিন্তু এটা লেসন। এবং আমি এটা আশা করি যে এটাকে লেসনটাকে নিয়ে আমাদের যে ভুলের কারণে এই অবস্থায় পড়তে হয়েছে তার থেকে বেরিয়ে আসা উচিত। এবং গুড প্র্যাকটিস সারা পৃথিবীতেই কিন্তু আছে। এখানে পুলিশ তো অসহায়, এখানে রাজনীতিবিদরাই তো সব সিদ্ধান্ত দিয়ে থাকেন। কারণ একটা পলিটিক্যাল পার্টি যে ক্ষমতাসীন দল বললে পরে পুলিশ অ্যাকশনে না গিয়ে বা এই ধরনের আচরণ না করা, এটা তো করবেই, তারা করবে। কিন্তু তার মধ্যেও কিন্তু তারা ইচ্ছা যদি করে সেখানে নিতে পারে। তাদের জবাবদিহিটা কার কাছে? জবাবদিহিতে তো রাজনৈতিক, আমরা যিনি সরকার, যে সরকারই থাকবে তার প্রতি সকলেই আমরা তাদের রাজনৈতিক নেতৃত্বই তো কাজ করি। এটা একদিন পাল্টাতে পারে যদি এই জবাবদিহিতা জনগণের উপরে যায়। আমরা জবাবদিহি হব জনগণের কাছে, তাইলে সম্ভব। পলিটিক্যাল পার্টির কাছে থাকলে ওই একই জিনিসই থাকবে না। সেটা তো আমরা এই ধরেন এখন আলোচনা হচ্ছে, রিফর্ম অনেকগুলো প্রস্তাবনা আছে, তো তাদেরকে পেশাদারিত্ব বা এইটাকেই প্রধান বিষয় হিসেবে বিবেচনা করে যেটুকু সুরক্ষা দেওয়া যায় এবং সাথে সাথে অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা যেটা নিশ্চিত করা যায় সেটা করা উচিত বলে মনে করি। তবে এটা একটা পেশাদার বাহিনী, এটা পেশাগতভাবেই তার দায়িত্ব পালন করা উচিত বলে আমি মনে করি। এবার আসি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক এবং আমাদের ফরেন অফিসের ভূমিকা কেমন দেখছেন? আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কেই দায়িত্ব দেয়া আছে সাংবিধানিকভাবে, এবং তার সে দায়িত্বটা তারা পালন করা উচিত। এবং সেই ক্ষেত্রে তাদের পেশাগত অন্তত অভিজ্ঞতা যদি বলেন, দক্ষতা বলেন, সেটার ভিত্তিতে তারা তাদের মূল্যায়ন করেন, পররাষ্ট্রনীতি বাস্তবায়নের ক্ষেত্রে তারা কাজ করেন। এবং আমার মনে হয় সেক্ষেত্রে বাইরের প্রভাব বা তাদের এই অধিক্ষেত্রে গিয়ে অন্যদের, আমি যদি মনে করি যে অন্যদের না যাওয়াটাই বাঞ্ছনীয়, এবং এতে করে কনফিউশন তৈরি হয়। যেমন সেখানেও তো রিক্রুটিংটা ছিল রং, স্বীকার করতেই হবে। এখানে পছন্দ অপছন্দের উপরে নির্ভর করে পোস্টিং বলেন, প্রমোশন বলেন, সেটাও তো এটা ব্যত্যয় সর্বক্ষেত্রে এটা মনে করি ব্যত্যয়। তার কারণ হলো আপনি ইদানিংকালে অবশ্য সেটা পরিবর্তন তারা করছে, কিন্তু এটা ঠিক যে তখন রাজনৈতিক বিবেচনায় অনেক ক্ষেত্রেই এইগুলোর ব্যত্যয় ঘটেছে। কিন্তু আমি মনে করব যে বাংলাদেশের পররাষ্ট্র দুইটা মন্ত্রণালয় বাংলাদেশ হওয়ার পরে তৈরি হয়েছিল, কিন্তু আমাদের এটা মনে রাখলে আমি একটু মনে করাতে চাই। একটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ ডিপ্লোমেসি, এটা স্বাধীন দেশের প্রতিষ্ঠান, আর একটা ছিল মিলিটারি বা ডিফেন্স। এই দুইটা প্রতিষ্ঠানের নূতন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। কাজে এই প্রতিষ্ঠানগুলোকে দক্ষতা এবং সর্বোচ্চ মান, এবং শুধু বাংলাদেশের মান না, এটা আন্তর্জাতিক পর্যায়ের সাথে যারা সমপর্যায়ে যাতে তারা চলতে পারে এবং কূটনীতি করতে পারে বা সামরিকভাবে তারা সেই দক্ষতা অর্জন করতে পারে। আমার যতটুকু মনে পড়ে, আপনারা যখন ফরেন অফিসে আসলেন, আমি তখন রিপোর্টার ছিলাম, আমি দেখেছি তখন তো রিক্রুটিং নিয়ে তো কোনোদিন কোনো প্রশ্ন কেউ তুলে নাই। এখনও রিক্রুটিং নিয়ে না, এখন যেটা হয় পোস্টিং ট্রান্সফারটা নিয়ে সমস্যা হয়েছে গত কয়েক বছর যাবত আমরা দেখেছি, এবং কিছু রাজনৈতিক বিবেচনায় এসছে, এবং সেগুলোর কারণে আমি মনে করি পেশাগতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখন তো সে জায়গা নাই, এখন তো সে জায়গায় দক্ষতা বাড়ানোর সুযোগ আছে, এবং
ধরেন বাইরের পৃথিবীটাও কিন্তু অনেক বেশি এখন যেটা আছে, আমি যেটা মনে করি, যা খবরাখবর পাই, আমি তো ওখানে যাই না এখন, যা খবরাখবর পাই তাদের সন্দেহ আর অবিশ্বাস আছে। এই দুইটার কারণে ওই কে কার লোক, এইটা ওই রাজনীতিকীকরণের কুফলটা এখন মাঝে মধ্যে দেখা যায়। আপনি সেটা সঠিকই বলেছেন, এবং এটা মন্ত্রণালয়ের দায়িত্ব যারা আছেন তাদেরকেই এটা সিদ্ধান্ত নিতে হবে। তার কারণ হলো যে এটা তো অস্বীকার করার উপায় নাই যে গত জুলাই মাসের পরে একটা বাস্তব অবস্থার বড় ধরনের পরিবর্তন হয়েছে, এবং সেখানে সেই বাস্তবতাটা মনে রেখেই এখন পেশাগতভাবে যতটা উৎকর্ষতার দিকে যাওয়া যায় সেই চেষ্টা করতে হবে। এখন এই নিয়ে যদি গত জুলাই বা এর ওই সময়কার ঘটনাগুলো যদি এখনও মন্ত্রণালয়ের পরিবেশকে প্রভাবিত করে, তাহলে তো মন্ত্রণালয়ের পক্ষে কাজ করা অসুবিধা হবে। আপনি যথার্থই বলেছেন, কিন্তু পররাষ্ট্র দপ্তরে খুব কম পরিবর্তনই হয়েছে এই 5ই আগস্টের পর। সেটা এখন ধরেন যারা দায়িত্বে আছেন, আমি তো সেটা মনে করি যে আমার কাছে মনে হয় যে এখানে নতুন বাস্তবতার আলোকে যেটুকু পরিবর্তন দরকার সেটুকু পরিবর্তন করা প্রয়োজন বা করা গেলে ভালো হয়। তার কারণ তা না হলে তো সিস্টেমটার মধ্যে আপনি এই দ্বন্দ্ব সংঘাত চলতেই থাকবে, এবং সেটা হলে তো পেশাগত দক্ষতা আপনি অর্জন করতে পারবেন না, এবং প্রতিষ্ঠান হিসাবে আপনার যে দায়িত্ব সেটাও পালন করতে পারবেন না। এই যে তিউনিসিয়ায় বিপ্লব হয়ে গেল, বিপ্লবের পরে কিন্তু যত পররাষ্ট্র রাষ্ট্রদূত বা কি ছিলেন তাদের সবাইকে ডেকে পাঠানো হয়েছিল, দেশে তলব করা হয়েছিল। বাংলাদেশে অবশ্য সেটা করা হয়নি, আমি জানি না কি কারণে হয়েছে। এখন তো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এটা সরকারের সিদ্ধান্ত হওয়া উচিত ছিল, যে কোনো কারণেই হয় না। এখন কিন্তু একজন উপদেষ্টা আছে, তো এখন কিন্তু আছে, এখন 5 জন মন্ত্রণালয় 5 জন উপদেষ্টা মিলে কিন্তু একটা কমিটি আছে। কাজেই সরকারের দিক থেকে তো সিদ্ধান্ত গ্রহণের একটা কাঠামো আছে। আরেকটা কথা হলো যে যারা তাদেরকে তলব করা হয়েছিল, তিনজন রাষ্ট্রদূতকে, তারা দেশে না ফিরে তারা অন্য দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, তো তাদের ব্যাপারে তো কোনো সিদ্ধান্তই হয়নি। হয়েছে, একজনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, ওইটাই। আর এছাড়া তো কোনো দৃশ্যমান কিছু ডিসিপ্লিনারি অ্যাকশন যেটা নেয়ার আইন, তারা তো জানতেন যে এই ঘটনা ঘটতে যাচ্ছে। যাই হোক, অনেক লম্বা ইতিহাস, অনেক কিছু নিয়ে আলোচনা করা যাবে। কবির ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।